নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। ভ্যাকসিন নীতি নিয়ে এক কথায় বলতে গেলে জোড়া অস্বস্তিতে এই মুহূর্তে কেন্দ্র সরকার। একদিকে সুপ্রিম কোর্ট তোপ দেখেছে রীতিমতো। কেন্দ্রের ভ্যাকসিন নীতিটা কি স্পষ্ট করতে বলেছে আদালত। তার কারণ সর্বোচ্চ আদালতের সামনে এমন কিছু বিষয় এসছে যা নিয়ে তারা প্রশ্ন করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেলকে প্রশ্ন করতে গিয়ে তারা সন্তুষ্ট হননি সে প্রশ্নের উত্তর পেয়ে। অন্যদিকে একের পর এক রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি মুখ্যমন্ত্রীরা তারা জোট বাঁধছেন ভ্যাকসিন নীতি নিয়ে। কেরালার পিনারাই বিজয়ন হোক অথবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের স্পষ্ট কথা, ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের যা ভূমিকা হওয়া উচিত, রাজ্যকে যেভাবে সাহায্য করা উচিত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, কেন্দ্র সেই ভূমিকার কিছুই পালন করছে না, বরঞ্চ রাজ্যগুলিকে অসহায় অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। তাই এটাই সেরা সময় জোট বাঁধা। আর এখানেই প্রশ্ন, প্রশাসনিক সমস্যায় সুপ্রিম কোর্টে বা নীতির সমস্যায় সুপ্রিম কোর্টে অস্বস্তির মুখে পড়া কেন্দ্রকে এই সময় কি রাজনৈতিক কারণে আসলে চেপে ধরতে চাইছে বিরোধীরা? রিপাবলিক বাংলার একটি বিশেষ প্রতিবেদন। দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। সংক্রমণ রুখতে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। চলতি বছরের মধ্যে সমগ্র দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র। और आने वाले 1-2 महीने बाद सिचुएशन ऐसी होगी बिकॉज ऑफ द फैसिलिटेशन प्रोवाइडेड टू वैक्सीन मैन्युफैक्चरर्स कि हम जिस गति से आज कर रहे हैं उससे मल्टीपल टाइम्स पर हम वैक्सीन प्रोवाइड कर पाएंगे। आपको यह भी समझना होगा, जो बहुत जरूरी हम सबको एक कॉमन अंडरस्टैंडिंग के, जैसे मैंने कहा कि इस टाइप का प्रोग्राम, इस लेवल का प्रोग्राम इस देश में आज तक नहीं हुआ है, पूरी दुनिया में नहीं हुआ है। ধাপে ধাপে চলছে টিকাকরণের কাজ, কিন্তু সেই ভ্যাকসিনেশন নিয়েই এবার শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে মোদী সরকার। করোনা নিয়ে সুমোটো মামলায় কেন্দ্র, রাজ্য ও বেসরকারি হাসপাতালে কোভিড টিকার জন্য ভিন্ন দাম নিয়ে ফের প্রশ্নের মুখে মোদী সরকার। ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের নীতি পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে সুপ্রিম সওয়াল, সকলেই কি অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবে? পরিযায়ী শ্রমিক, কৃষকরা কিভাবে অ্যাপে রেজিস্ট্রেশন করবে? সকলেই কি ডিজিটাল মাধ্যমে এত সক্রিয়? একই সঙ্গে শীর্ষ আদালতের পরামর্শ, টিকা নীতি সুস্পষ্ট ও সরল করতে হবে। টিকা নীতি নিয়ে সুপ্রিম রায়ে যখন অস্বস্তি বাড়ছে, তখন এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে বিঁধতে এককাট্টা হচ্ছে বিজেপি বিরোধী শিবির। রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ 11টি রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 30,000 কোটি টাকা ইজ নো ম্যাটার টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ফ্রি ভ্যাকসিন আমার দেশের 140 কোটি লোককে দেওয়া উচিত। I feel that this is a very wise decision. We are requesting the government that please sanction 30,000 crores money for the universal vaccine for all. একদিকে শীর্ষ আদালত, অন্যদিকে বিরোধী শিবির। করোনা মহামারী প্রতিরোধে কার্যত অস্বস্তিতে মোদী সরকার। মারণ ভাইরাসের বিরুদ্ধে যখন লড়াই জারি রয়েছে, তখন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভ্যাকসিন কি রাজনৈতিক এজেন্ডা হয়ে উঠছে? রাজনৈতিক ফায়দা তুলতেই কি ভ্যাকসিন রাজনীতির আশ্রয় নিচ্ছে বিরোধীরা? উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণে আজকে আমরা কথা বলবো, আজকে আমরা বিতর্ক করব এই বিষয়গুলি নিয়ে। এবং আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস, আমার সঙ্গে রয়েছেন ভ্যাকসিন বিশেষজ্ঞ ডক্টর স্নেহেন্দু কোনার, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, আমার সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল নেতা, এবং আমার সঙ্গে রয়েছেন শান্তনু সেন, বিশিষ্ট চিকিৎসক এবং রাজ্যসভার সাংসদ। আমি প্রত্যেকের সঙ্গে আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমার আজকের এই আলোচনার জন্য যে প্রশ্নবাণ, যে অগ্নিবাণ সাজিয়ে রেখেছি আমার অতিথিদের সঙ্গে কথা বলবার জন্য, চোখ রাখবো সেই প্রশ্নবাণ। অনির্বাণের অগ্নিবাণ এক, বর্তমান হারে অর্থাৎ যেভাবে এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাতে সারা দেশের সব মানুষ কতদিনে টিকা পাবেন? বর্তমান হারে কতদিনে সবাই টিকা পাবেন? অগ্নিবাণ দুই, পরিযায়ী শ্রমিক, কৃষক কিভাবে অ্যাপ ব্যবহার করবেন নিজের নাম রেজিস্ট্রেশনের জন্য? অগ্নিবাণ তিন,
এক দেশে ভ্যাকসিনের 3 রকম দাম কিভাবে সম্ভব? কেন্দ্রীয় সরকার এক দামে ভ্যাকসিন কিনবেন, রাজ্য সরকার এক দামে, আর বেসরকারি হাসপাতাল আরেক দামে। অগ্নিবাণ 4, টিকার হারে গ্রাম শহরে এই বিপুল ফারাক কেন? এখনো পর্যন্ত দেশে যা টিকাকরণ হয়েছে তার 75% শহরে। গ্রামের মানুষ কবে ভ্যাকসিন পাবেন? অগ্নিবাণ 5, যে বিরোধীরা ভ্যাকসিন নীতি নিয়ে এত প্রশ্ন তুলছেন তারা কি আসলে ভ্যাকসিন চান নাকি রাজনীতি? আমার সঙ্গে আরেকজন অতিথি আলোচনায় যোগ দিয়েছেন, ইন্দ্রনীল খান, বিশিষ্ট চিকিৎসক আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি প্রত্যেকের সঙ্গে কথাতে আসবো, কিন্তু সবার আগে আমি অর্চনা মজুমদারের কাছে যাই। অর্চনাদি, যেভাবে কালকে সুপ্রিম কোর্ট, এ তো নির্দিষ্টভাবে রিপাবলিক বাংলা বলছে না বা আমি বলছি না, যেভাবে কালকে সুপ্রিম কোর্ট কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে প্রশ্ন তুলেছে, এই একই প্রশ্ন কিন্তু এতদিন ধরে বিভিন্ন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তুলছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তুলেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তুলেছেন। তাহলে প্রশ্ন এতদিন ধরে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলির মুখ্যমন্ত্রীরা যে প্রশ্নগুলি তুলছিলেন এবং আপনারা সেগুলি বিরোধীদের রাজনীতি বলে এড়িয়ে যাচ্ছিলেন, আসলে কি তা নয়? আসলে তাদের এই তোলা প্রশ্নগুলির সারবত্তা ছিল, সেটাই মান্যতা পেল কালকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে। শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। সুপ্রিম কোর্ট যেটা দিয়েছেন সেটাতে সুপ্রিম কোর্ট বলছেন যে কেন্দ্র সরকারের ভ্যাকসিন পলিসিটা ক্লারিফাই করা, পরিষ্কার করা। সুপ্রিম কোর্ট কোথাও বলেননি কোনো একটি বিরোধী রাজ্যে কেন্দ্র কম সংখ্যক বা অপর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছেন বা বিরোধী শাসিত নয়, বিজেপি শাসিত এমন রাজ্যে বেশি ভ্যাকসিন দিচ্ছেন, একথা সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট এটা বলেনি যে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় ভ্যাকসিন হলো সাপ্লাইয়ে, পুরো ব্যাপারটা বুঝতে হবে। প্রথম কথা হলো ভ্যাকসিনটা এসছে খুব নতুন, মাত্র কয়েক মাস। প্রথম দিকে মানুষের ভ্যাকসিন নেওয়ায় অনীহা ছিল এবং যে যেরকম রিকুইজিশন করেছিল, তখন গ্লোবাল টেন্ডার ব্যাপারটা ছিল না, তাদের সেরকম রিকুইজিশন মতো ভ্যাকসিনটা দেওয়া হতো এবং সেই ভ্যাকসিনের রিকুইজিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে 1,50,00,000 ওপরে ভ্যাকসিন অলরেডি। অর্চনা দেবী, প্রশ্নটা তো এইটা নয় যে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গকে যথেষ্ট ভ্যাকসিন দিচ্ছে কিনা। আমার প্রশ্ন ছিল বিরোধী রাজনৈতিক দলগুলি নেতা নেত্রীরা যে প্রশ্ন তুলছেন দেশ জুড়ে, সেই পরিস্থিতির বাস্তবতা আছে কিনা। বাস্তবতা বলছি, একদম প্রথমে যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে হাতে ভ্যাকসিন নেই। পশ্চিমবঙ্গের কমপ্লেইন বিরোধী রাজ্যের ভ্যাকসিন দেওয়ার চেয়ে বড় হলো কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কম দিচ্ছেন, পাওয়া যাচ্ছে না, সেই জন্য দেওয়া যাচ্ছে না, এই ধরনের রাজনীতি। আসল ব্যাপার তো সেটা নয়। আসল ব্যাপার হলো কেন্দ্রের দেওয়া ভ্যাকসিন প্লাস আমাদের রাজ্য সরকার যে কিছু সামান্য পরিমাণে ভ্যাকসিন নিচ্ছেন, এই ধরুন 22 লক্ষ প্লাস এখানে 44 লক্ষ ওনারা ইন্টেন্ড করেছেন। এই ভ্যাকসিন গুলো রাজ্য সরকার কি মানুষের মধ্যে ঠিকঠাক দিতে পারছেন? তর্কের খাতিরে যদি বলা যায় যে রাজ্য সরকারের হাতে আজকে 1 কোটি ভ্যাকসিন এসে গেছে, তো সেই 1 কোটি ভ্যাকসিন আমার রাজ্য সরকার দেবেন কবে? সে কথা কিন্তু কোর্টের কাছে তারা বলছেন না। তারা বলছেন আমাদের ভ্যাকসিন নেই, ভ্যাকসিন কম পাচ্ছি। আমি ডক্টর শান্তনু সেনের কাছে যাবো, তৃণমূলের তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আমি আসবো। ডক্টর সেন, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে প্রশ্নটা তুলছেন অর্চনা দেবী, যে নিশ্চিতভাবে কেন্দ্রের নীতি সম্পর্কে আরো স্পষ্ট করতে বলেছে, কেন্দ্রের নীতিকে আরো স্পষ্ট করতে বলেছে সুপ্রিম কোর্ট। বর্তমান নীতি নিয়ে কিছু পর্যবেক্ষণ জানিয়েছে, কিছু প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু রাজ্য সরকারগুলিও, ফর ইনস্ট্যান্স পশ্চিমবঙ্গ উদাহরণ হিসেবে, তারাও কি যা পাচ্ছে তার যথাযথ ব্যবহার করছে? তারাও কি তাদের ব্যবহারের ক্ষেত্রে কোনো দিশা রাখতে পেরেছে যে ভ্যাকসিন তারা হাতে পেয়েছে তার ক্ষেত্রে? প্রথমে আমি বলবো, খুব অল্প সময় বলবো, কিন্তু যেটুকু টাইমে বলবো দয়া করে মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। আমি অর্চনা ম্যাডামের বক্তব্য যে কটা জায়গায় শুনেছি সেই একই গরুর রচনা, তিনি একই কথা বলে যান বারবার।
তিনি ভারতীয় জনতা পার্টিকে গার্ড করার জন্য, কিন্তু দয়া করে আমি আবার বলছি, আপনি একজন চিকিৎসক, আপনার মুখে এই ধরনের কথা শুনতে ভালো লাগছে না। আজকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে, সেটা ল্যান্ডসেট হোক বা ইন্টারন্যাশনাল রিপোর্টিং হোক বা ভারতবর্ষের মহামান্য উচ্চ আদালত হোক, তারা প্রত্যেকে আজকে কেন্দ্রীয় সরকার এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় ভর্ৎসনা করছেন। আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই। ভারতবর্ষে যখন প্যান্ডেমিক চলছে, একজন মানুষের স্বাস্থ্য হচ্ছে তার সাংবিধানিক অধিকার। সেখানে কেন্দ্রীয় সরকার, তার উচিত ছিল সবাইকে ইউনিভার্সাল ভ্যাকসিনেশন ফ্রি অফ কস্ট করা। তারা সেই দায়িত্ব এড়িয়ে গেল। তারা প্রথমে বলল যে আমরা 45 বছরের নিচের মানুষকে বিনা পয়সায় দেবো না। এক। সেকেন্ড, 30শে এপ্রিল পর্যন্ত আজকে যে ভ্যাকসিন পলিসি ছিল, 19শে এপ্রিল তারা একটা প্রেস কনফারেন্স করে বলল 1 মে থেকে ভ্যাকসিন পলিসি পাল্টে গেল। সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক দুটো কোম্পানি ভ্যাকসিন তৈরি করে। তারা ভারত সরকারকে 150 টাকায় ভ্যাকসিন দিত, সেটা 250 টাকায় যারা গ্রহীতা তারা পেত। 1 মের পর থেকে বলে দিল যে কোনো কোম্পানি ভারত সরকারকে দেবে 50%, আর বাকি 50% তারা ডাইরেক্ট স্টেটকে, ডাইরেক্ট প্রাইভেট হসপিটালকে এবং ওপেন মার্কেটে দিয়ে দেবে। সেই ভারত সরকারের 50% কোটা থেকে তারা আবার রাজ্যগুলোকে দেবে। তার ফলস্বরূপ আমরা কি দেখছি, যে সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনটা 150 টাকায় কেন্দ্রীয় সরকার পাচ্ছে, সেই সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনটা রাজ্য সরকার পাচ্ছে 400 টাকায়। মমতা ব্যানার্জি তো সারা ভারতবর্ষের সব রাজ্যে নেই যে সবাইকে ফ্রিতে দেবে, আর সেই ভ্যাকসিনটাই প্রাইভেট সেক্টরকে দেওয়া হচ্ছে 600 টাকায়। তারা তাদের উপর নিজের জিএসটি, সার্ভিস চার্জ ইত্যাদি ইত্যাদি বাড়িয়ে একই শহরে একাধিক কর্পোরেট হসপিটালে একই ভ্যাকসিন, কোভিশিল্ড নিতে গেলে সেটা কোথাও 800, কোথাও 900, কোথাও 1200। ঠিক একইভাবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে যদি দেখেন, তারা গভর্নমেন্টকে দিচ্ছে 150 টাকায়, তারা স্টেটকে দিচ্ছে 600 টাকায়, তারা প্রাইভেট সেক্টরকে দিচ্ছে 1200 টাকায়। আজকে প্রাইভেট সেক্টরে গিয়ে সেটা দেখুন, কোভ্যাক্সিন কোথাও আপনি 1400, কোথাও 1800, কোথাও 2000, কোথাও 3000 টাকায় পর্যন্ত তারা বিক্রি করছে। আজকে প্যান্ডেমিকের সময় ভারতবর্ষের সরকার, নরেন্দ্র মোদী মহোদয়, যিনি তার বড় বড় অট্টালিকা বানাচ্ছেন, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট করছেন, যেটা মমতা ব্যানার্জি বারবার বলছেন, মাত্র 30,000 কোটি টাকা খরচা করলে ভারতবর্ষের 138 কোটি মানুষকে ভ্যাকসিনেট করা যেত। সেটা না করে আজকে প্যান্ডেমিকের সময় তিনি দায়িত্ব শুধু এড়িয়ে গেলেন তা নয়, এই ভ্যাকসিন উৎপাদকদের তিনি এইভাবে কালোবাজারি করার জন্য পথ খুলে দিলেন। আপনাকে স্মরণ করাই, সিরাম ইনস্টিটিউটের মালিক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর তাকে এই ভারত সরকার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল। এই জিনিসগুলো আমরা ভুলে যাইনি। আমি শান্তনুবাবু আসবো আপনার কাছে। আপনি যে গুরুতর অভিযোগগুলো সামনে রেখেছেন শান্তনুবাবু, আমি তার পরিপ্রেক্ষিতেই ডক্টর ইন্দ্রনীল খানের কাছে যাবো। তৃণমূল বিজেপির তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে। ডক্টর ইন্দ্রনীল খান, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে প্রশ্নগুলো শান্তনুবাবু তুলছেন, গোটা দেশের পরিপ্রেক্ষিতে তোলা প্রশ্ন, শুধু পশ্চিমবঙ্গ তো নয়, সুপ্রিম কোর্টেরও বিবেচ্য ঠিক সেটাই ছিল। একটা দেশে ভ্যাকসিনের দাম নির্ধারণের ক্ষেত্রে, এবং যে কোনো অসুখের ভ্যাকসিন নয়, কোভিড-19 যেটা এই মুহূর্তে প্যান্ডেমিক, গোটা বিশ্বের সামনে চ্যালেঞ্জ, দেশের সামনে তো বটেই, তার দাম নির্ধারণের ক্ষেত্রে 3 রকম নীতির অবকাশ রাখা, কার্যত ভ্যাকসিনের দাম নির্ধারণকে খোলা বাজারের হাতে তুলে দেওয়া নয় কি? এটা কি কেন্দ্রীয় সরকার করতে পারে, কেন্দ্রীয় সরকার করা উচিত? হ্যাঁ, প্রথম কথা হলো আপনি সুপ্রিম কোর্টে, মাননীয় সুপ্রিম কোর্ট, এটা প্রশ্ন ছিল এবং এই প্রশ্নগুলো আপনি রাখছেন নিশ্চয়ই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো কিন্তু সরকার দিয়েছে, সেগুলো আপনারা রাখলে হয়তো খুব ভালো লাগবে। কারণ সেখানে পরিষ্কার করে সরকারের, আমাদের উনি অ্যাটর্নি জেনারেল তিনি ছিলেন, তিনি পরিষ্কার করে তার হিসেব পরিসংখ্যান সব দিয়ে দিয়েছেন যে ভারত সরকার অন্তত 216 কোটি ভ্যাকসিন ডোজ প্রত্যেকটা আমাদের সিটিজেনদের দেওয়ার জন্য 2021 ডিসেম্বরের মধ্যে সবাইকে দেওয়ার জন্য 216 কোটি ডোজ অলরেডি প্রস্তুত করার জন্য নেগোসিয়েশন চালাচ্ছে। অনেক জায়গায় নেগোসিয়েশন হয়ে গেছে, এবং যেখানে যেখানে আমাদের কোভিশিল্ডের প্রোডাকশন, কোভ্যাক্সিনের যে প্রোডাকশন বাড়ানোর জন্য, তাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য 3,500 কোটি টাকা সরকার ইনভেস্ট, মানে অগ্রিম অর্ডার দিয়েছে, অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে, যাতে সাধারণ মানুষ, আর এগুলো সেন্টার দিচ্ছে, বিভিন্ন রাজ্যকে দিচ্ছে। আজকে যে 22 কোটি ভ্যাকসিনেশন হয়েছে, সেগুলো কিন্তু কেন্দ্র সরকার দিয়েছে, তার অধিকাংশ, মোর দ্যান 20 কোটি ভ্যাকসিন কিন্তু মানুষ বিনামূল্যে পেয়েছে, তার খরচ বহন করেছে কেন্দ্র সরকার, সেইগুলো রাজ্যকে দিয়েছে। এবং রাজ্য সরকারের কাজ কি? সেগুলো অ্যাডমিনিস্টার করা, কারণ হেলথ স্টেট সাবজেক্ট, এবং রাজ্য সরকার সেগুলোকে অ্যাডমিনিস্টার করার দায়িত্ব রাজ্য সরকারের, এবং করছে। কোন রাজ্য ভালো করে কাজটা করতে পারছে, কোন রাজ্য পারছে না, আর যারা পারছে না তারা নাচতে না জানলে উঠোন বেকা, সেই কাজই করছে। ইভেন রাজস্থানের মতন একটি রাজ্য, সেখানে আমরা দেখেছি 10.5 লক্ষ ভ্যাকসিন ওয়েস্টেজ হয়েছে, যেখানে লোকের ভ্যাকসিন, আজকে ভাবুন একটা ভ্যাকসিন কত একটা মূল্যবান জায়গা। আজকে আমরা দেখতে পাচ্ছি চায়না, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডন, সেখানে পর্যন্ত সব মানুষকে দিয়ে উঠতে পারছে না, সেখানে লাইন লেগে আছে, ভিড় হয়ে আছে।
তারপরে সেখানে ভারতবর্ষে আমরা কোনো রকম এখন ইউনাইটেড স্টেটস এর পর আমেরিকার পর আজকে সব থেকে বেশি যদি কোথাও ভ্যাকসিনেশন হয়ে থাকে আমি আসবো সেটা ভারতবর্ষ। আমি আসবো সবচেয়ে বেশি ডক্টর vaccine আপনার dose। কাছে আসবো। এবং ডক্টর সেন আবার সেখানে হাত আমরা তুলছেন, এইভাবে করে চেষ্টা ডক্টর সেন আবার হাত তুলছেন। ডক্টর সেন প্লিজ। যুদ্ধকালীন তৎপরতায় আমরা কাজ করছি। আসি ডক্টর খা। ডক্টর খা আসছি আপনার কাছে। ডক্টর সেন প্লিজ। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দোষারোপের রাজনীতিতে না গিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। আমি আসবো ডক্টর খা আপনার কাছে আসবো আমি আবার। ডক্টর সেন প্লিজ। ডক্টর সেন প্লিজ। হ্যাঁ ডক্টর সেন প্লিজ। প্রথম কথা, হাতে হাত কাঁধে কাঁধ মেলাবে এটা কী করে? যে সরকার ফেডারেল স্ট্রাকচারকে, প্রথম কথা হাতে হাত কাঁধে কাঁধ মেলাবে কী করে? যে সরকার ফেডারেল স্ট্রাকচারের তোয়াক্কাই করে না, একতরফা ডিসিশন নয়। এক সেকেন্ড হচ্ছে, ভাতৃপ্রতিম ইন্দ্রনীল বললো, তাই সে নিজে স্বীকার করে নিল তার বিজেপি শাসিত রাজস্থানে ভ্যাকসিনের ওয়েস্টেজ কত হচ্ছে, আর সে যে নিজের রাজ্যে থাকে পশ্চিমবাংলায়, আজকে ভ্যাকসিনের ওয়েস্টেজ জিরো, এটা মাথায় রাখবে। আর ইন্দ্রনীল ইনফরমেশনটা একটু ঠিক করে নিন। তুমি রাজস্থান সরকারটা এখন একটা বিজেপি কথা শাসিত বলো নয়। না, ঠিক প্রথম কথা। আর 2 নম্বর যে ফেডারেল স্ট্রাকচারের কথা বললে, ফেডারেল স্ট্রাকচারের কথা মান্যতা দিলে তুমি আমাকে একটা কথা বলো যে আজকে 45 বছরের নিচে 45 বছরের নিচে ভ্যাকসিনের দায়িত্ব কেন্দ্রীয় সরকার কেন নেবে না? 45 বছরের নিচে মমতা 45 বছরের নিচে দায়িত্ব কেন নেবে না? 45 বছরের খুব ভালো করে জানেন যে ট্রায়াজ বলে একটা কনসেপ্ট আছে, সেখানে যারা প্রায়োরিটি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদের আগে প্রায়োরিটি। কিন্তু ইন্দ্রনীল বাবু তুমি বলছো অর্ডার দিয়েছে। ডক্টর সেন একটু থামাচ্ছি। ডক্টর সেন একটু থামাচ্ছি। ডক্টর সেন একটু থামাচ্ছি। ইন্দ্রনীল বাবু ইন্দ্রনীল বাবু দুজনকে একসাথে বলতে দেন, তাহলে আমি বলবো। না ডক্টর সেন প্লিজ। ডক্টর সেন প্লিজ। রাজ্য সরকার কে না করেছে? ইন্দ্রনীল বাবু, কেন্দ্র সরকার তো দিচ্ছে। ডক্টর খা ডক্টর খা একটা প্রশ্ন আছে আপনার কাছে। ডক্টর খা কেন 18 বছরের উপরে দিচ্ছে না? ডক্টর খা একটা প্রশ্ন আছে আপনার কাছে। ডক্টর খা একটা প্রশ্ন আছে। গতকাল কিন্তু সুপ্রিম কোর্ট এই প্রশ্নটাও তুলেছে। ডক্টর খা গতকাল কিন্তু সুপ্রিম কোর্ট এই প্রশ্নটাও তুলেছেন যে এই ধাক্কা অর্থাৎ দ্বিতীয় ঢেউয়ে তো মারা গেলেন 30 থেকে 44 বছর বয়স যাদের, তাদের মধ্যেই অধিকাংশ, অর্থাৎ এই যাত্রায় মৃত্যুর মধ্যে তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তাহলে তাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার হাতটা গুটিয়ে নিতে পারে কি করে? সরকারি দায়টা অস্বীকার করতে পারে কি? তাদেরকেই ভারত সরকার ভ্যাকসিন দেবে না বলছে, দায়িত্ব নেবে না। সুপ্রিম কোর্ট তার উত্তরটাও আপনি বলতে পারেন। ওখানে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি পরিষ্কার লিখিতভাবে তার দিয়েছেন যে 18 এর ঊর্ধ্বে যে ভ্যাকসিনেশন যেটা কেন্দ্র সরকার অ্যালাউ করেছে এবং সেগুলো স্টেটের মাধ্যমে হবে এবং কেন্দ্র সরকার রাজ্যকে বিনামূল্যে যে ভ্যাকসিন দিচ্ছে সেখান থেকে রাজ্য সরকারকেই তো দিতে হবে। আপনার এখানে বলুন, এখানে মেডিকেল কলেজ বলুন, আরজিকর মেডিকেল কলেজ বলুন, বা আমাদের প্রত্যন্ত যে বিভিন্ন যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো আছে, যে আমাদের যে আরবান হেলথ সেন্টার আছে, রুরাল ব্লক হসপিটাল যেগুলো আছে, সেইগুলোতে সবই তো রাজ্য সরকার সেগুলো প্রশাসন নিয়ন্ত্রণ করে। তা আমাদের রাজ্যে যে ডোজগুলো আসছে ভ্যাকসিনেশনে, সেই ভ্যাকসিনগুলো কেন 18 বছরের ঊর্ধ্বে মানুষকে দেওয়া হবে না? সেটা তো আমাদেরও প্রশ্ন। সেটা তো রাজ্য সরকারগুলোকে দেখতে হবে এবং ফেডারেল স্ট্রাকচারকে তো আমাদেরকে রক্ষা করতেই হবে। যার জন্যই তো রাজ্য সরকারকে এই লিবারালাইজেশনে দেওয়া হয়েছে। কেন্দ্র ডোজ পাঠাচ্ছে, 18 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিনের দায় রাজ্য সরকার নিচ্ছে না। শান্তনুবাবু আপনার কাছে আসবো, তারপর আমি কোহিনুরের কাছে যাবো প্লিজ। শান্তনুবাবু প্লিজ। ডোজটা তো সবার জন্য, বা কোন রাজ্যে কোনটা প্রায়োরিটি, আমি উত্তরটা নিইনি। ইন্দ্রনীল বাবু উত্তরটা নিইনি। শান্তনুবাবু প্লিজ। এরকম যদি ওপেন ক্যামেরার সামনে অসত্য কথা বলে, আর এরা প্রকাশ্য ক্যামেরার সামনে যদি এরা অসত্য কথা বলে, কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলে দিচ্ছে যে 18 থেকে 45-এর দায়িত্ব আমরা নেব না। আপনি একটা কাজ করুন, আপনি তাহলে বিজেপিকেই বলতে দিন। আমি রিপাবলিক টিভির অ্যাঙ্কারকে বলবো, তাহলে আপনি ওদেরই বলতে দিন, আমাদেরকে ডাকবেন না। আমি কিন্তু তার সময় 1 সেকেন্ডের জন্য ইন্টারাপ্ট করিনি। আমি আপনাকেই বলতে বলছি শান্তনুবাবু প্লিজ বলুন। তাহলে না তো 5টাকে যদি ইন্টারাপ্ট করে কি করে বলবো? আমি তো তার সময় ইন্টারাপ্ট করছি না। না প্লিজ বলুন। ইন্দ্রনীল বাবু থেমে গেছেন। কেন্দ্র ক্যাটাগরিক্যালি বলে দিচ্ছে 18 থেকে 45-এর দায়িত্ব নেব না। আপনি কি জানেন যে এখানে যে ভ্যাকসিনেশন সেন্টার আছে, সেখানে ক্যাটাগরিক্যালি ভ্যাকসিন আছে, সেন্টারের পাঠানো এবং স্টেটের পাঠানো, এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় স্টেট যে পয়সা দিয়ে ভ্যাকসিনগুলো কিনছে সেখানেও নির্লজ্জের মতো নরেন্দ্র মোদী ছবি দিচ্ছে। লজ্জা করে না? স্বাস্থ্যসাথীর কার্ড করে আজকে যখন আমাদের আয়ুষ্মান ভারত করেছিল, সারা ভারতবর্ষে পোস্টকার্ড ছড়িয়েছিল। আজকে রাজ্য ভ্যাকসিন কিনছে কেন্দ্র থেকে নিজের গ্যাটের পয়সা দিয়ে, সেই টাকা দিয়ে সেই কেনা ভ্যাকসিন দিয়ে যখন ভ্যাকসিনেট করা হচ্ছে কাউকে, সেখানে যে সার্টিফিকেটটা বেরোচ্ছে তাখানেও একটা হাসি মুখে দাঁড়িয়েওয়ালা নরেন্দ্র মোদী মহোদয়ের ছবি বেরোচ্ছে। এর থেকে নির্লজ্জ আর কি হতে পারে? তো আমি তোমাকে ভ্যাকসিন দেবো না, তুমি আমার দেশের 18 থেকে 45 সব থেকে বেশি মানুষ মারা যাচ্ছে। আজকে ভারতবর্ষের গঙ্গায় ডেড বডি ভেসে যাচ্ছে, এর থেকে দুঃখের কি আছে? কোভিডে মানুষ অক্সিজেন না পেয়ে মরছে, ভ্যাকসিন না পেয়ে মরছে, মরে যাওয়ার পর কবরস্থানে জায়গা
জায়গা পাচ্ছে না, শ্মশানে জায়গা পাচ্ছে না, মোদি আমি আরেকবার অর্চনা দেবীর কাছে যাই। অর্চনা দেবী হাত তুলছেন বলার জন্য। অর্চনা দেবী প্লিজ। দেখুন অর্চনা দেবী please। স্ট্যাটিস্টিক্স, অর্চনা দেবী please। স্ট্যাটিস্টিক্স কি বলে আমি বলছি, যে স্ট্যাটিস্টিক্স এটা বলছে কেন্দ্রীয় সরকার আমাদের 22 কোটি সেন্ট্রাল ভ্যাকসিনেশন হয়েছে টোটাল, এবং এই রাজ্যে 1.5 কোটির উপর ভ্যাকসিন কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে। রাজ্য সরকার ভোটের আগে প্রতিজ্ঞা করেছিলেন যে দেশবাসীকে বিনামূল্যে আমরা ভ্যাকসিন দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিজ্ঞা করেছিলেন, তার বিনিময়ে তিনি কি দিয়েছেন? 130 কোটি টাকা, যেই টাকায় মাত্র 20 লক্ষ ভ্যাকসিন আসে। 20 লক্ষ ভ্যাকসিন কিনে সারা দেশের সবাইকে বলে বেড়াচ্ছেন যে আমি ভ্যাকসিন কিনছি, আমি দিচ্ছি, কেন্দ্র সরকার কিছু বলছে না। এটা কোন ধরনের রাজনীতি? তিনি তো 500 কোটি টাকা দিয়েছিলেন পিকে কে, সেই টাকা দিয়ে তিনি ভ্যাকসিন কিনুন। সেই টাকা যদি দিতেন আজকে রাজ্যের 18 থেকে 44 যাদের ভ্যাকসিন দেবার কথা রাজ্যে, তারা কেন দিতে পারছে না? আর আমি শান্তনুর দেখছি আজকাল ইদানিং একটাই লক্ষ্য, যে কিভাবে মোদিকে গালমন্দ করবে, কিভাবে কি বিজেপি। আরে সত্যি কথায় আসুন, বাস্তবে আসুন। বাস্তব এটা যে আপনারা বলেছিলেন আপনারা বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন, আপনারা রাজ্যের মানুষের জন্য শুধুমাত্র 20 লক্ষ ভ্যাকসিন জোগাড় করছেন। বাকি সমস্ত শান্তনুবাবু হাত তুলছেন, শান্তনুবাবু উত্তর দেওয়ার জন্য হাত তুলছেন। আসবো অর্চনা দেবী আপনার কাছে, আসবো। শান্তনুবাবু হাত তুলছেন, অর্চনা দেবী আসবো আপনার কাছে। শান্তনুবাবু হাত তুলছেন উত্তর দেওয়ার জন্য প্লিজ। রাজস্থানে তো কংগ্রেস সরকার, রাজস্থানের নাম উনি নিচ্ছেন কিভাবে? শান্তনুবাবু হাত তুলছেন প্লিজ। যেটা হয়েছে শান্তনুবাবু 45 থেকে 60 লক্ষ 60 আমি আসবো অর্চনা দেবী আপনার কাছে, উত্তরগুলো দিয়ে দিন। শান্তনুবাবু আপনি প্রশ্ন করেছেন, শান্তনুবাবু উত্তর দিন। এত মিথ্যা তথ্য। প্রথম কথা হচ্ছে এত মিথ্যা তথ্য ক্যামেরার সামনে দেবেন না। আপনি প্রথমে বলুন, এটা কি নৈতিকভাবে নরেন্দ্র মোদী ঠিক বলছে যে 18 বছরের উপরে আমি ভ্যাকসিন নেওয়ার দায়িত্ব নেব না, রাজ্যকে নিতে হবে? এক। সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় হিউজ অ্যামাউন্ট ভ্যাকসিন নিজের গ্যাটের করি দিয়ে কিনেছে, এবং আপনি জেনে রাখুন 18 বছরের ঊর্ধ্বে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। কিন্তু এই দায়িত্বটা নেওয়া উচিত ছিল ভারত সরকারের। স্বাস্থ্য একটা মৌলিক অধিকার। আজকে প্যান্ডেমিকের সময় ভারতবর্ষের মানুষকে আপনি ভ্যাকসিনেট করতে পারেন না, এর থেকে লজ্জার কিছু আছে নাকি? এর থেকে দুর্ভাগ্যের কিছু আছে? আপনি বিদেশে 65% ভ্যাকসিন পাঠিয়ে দিলেন, আন্তর্জাতিক নেতা হবেন। নিজের দেশের মানুষকে আপনি খাওয়াতে পারেন না, আন্তর্জাতিক নেতা হবেন। ডোনাল্ড ট্রাম্পের প্রচার করবেন, অক্সিজেন বাইরে পাচার করে দেবেন, ভ্যাকসিন বাইরে পাচার করে দেবেন, আপনার দেশের মানুষগুলো ভ্যাকসিন না পেয়ে মরে যাবে। এর থেকে দুর্ভাগ্যের কি আছে? সুপ্রিম কোর্ট আপনাদের বদনাম করছে আন্তর্জাতিক স্তরে। আজকে ভারত সারা পৃথিবীতে সব থেকে ভোটসিত প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। আপনাদের লজ্জায় মুখ দেখা উচিত। লজ্জায় মুখ ঢেকে ক্যামেরার সামনে বসুন। সারা পৃথিবীতে সব থেকে তিরস্কৃত ভোটসিত প্রধানমন্ত্রীর নাম আমি কোহিনুর মজুমদারের কাছে যাই। তৃণমূলের তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে কোহিনুর মজুমদার। কোহিনুর অর্চনা দেবী আসবো, শান্তনুবাবু আসবো, আমি কোহিনুরের কাছে যাই। কোহিনুর আমি দেখছিলাম একটু আগে আপনি হাত তুলছিলেন। কোহিনুর, একটা প্রশ্ন কোহিনুর, যেটা আমার অগ্নিবাণের মধ্যেও ছিল, বিরোধীরা ভ্যাকসিন নীতি নিয়ে এত সমালোচনা করছে, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট তার কিছু পর্যবেক্ষণ জানিয়েছে। নীতিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নাহলে সুপ্রিম কোর্ট কেন ভ্যাকসিন নীতি নিয়ে কাগজপত্র নথিপত্র নিয়ে 15 দিনের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিতে বলেছে? কিন্তু আমার প্রশ্ন, বিরোধীরা কি সত্যি সত্যি দেশের মানুষের ভ্যাকসিনের জন্য সওয়াল করছেন, নাকি এই ভ্যাকসিনটাকে সামনে রেখে কেন্দ্র বিরোধী রাজনীতিটাকে শক্ত করার চেষ্টা করছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে কোহিনুর। হ্যাঁ, এই সরকারটা গ্রস ম্যাল হ্যান্ডেলিং এর জন্য এক্সপার্ট। আজকে যারা এখানে বড় বড় কথা বলছে রাজস্থান নিয়ে, আপনি হরিয়ানাতে কি হলো? ভ্যাকসিন চোর চুরি করে নিয়ে চলে গেল, আর সরকার দেখতে থাকলো, পরবর্তীকালে চোরকে এসে ভ্যাকসিন ফেরত দিতে হলো যেটা আমি ভুল করে নিয়ে গেছি। আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু হাইয়েস্ট ইউটিলাইজেশন করেছে, এই ডবল ইঞ্জিন সরকাররা করতে পারেনি। বিহার, উত্তরপ্রদেশ আজকে লজ্জায় মুখ ঢাকতে পারছে না, কাপড় দিয়ে মুখ ঢাকতে পারছে না, তারা বালি চাপা দিয়ে মুখ ঢাকছে, বালি চাপা দিয়ে লজ্জা ঢাকছে। আমি বুঝতে পারছি অর্চনা দেবী এবং ইন্দ্রনীল বাবুর পিকের উপর খুব রাগ, 2 তারিখের পর থেকে ভীষণ রাগ হয়েছে দুজনের। রাগ হওয়াটা স্বাভাবিক, এখানে পিকের কোনো ইস্যু না। একটা বেসিক ফান্ডামেন্টাল পয়েন্ট বলুন না, কেন্দ্রীয় সরকার ছাতার মতো করে আমব্রেলা টাইপ সরকার করে, তারা এসে বলতে পারেনি কেন যে আমি 130 কোটি মানুষকে ভ্যাকসিনেট করব? জোর গলায় বলতে পারেনি কেন? তারা সার্কুলার জারি করে বলেছে এখন 18 থেকে 45 দেওয়া যাবে না। ক্যাটাগরিক্যালি পশ্চিমবঙ্গ সরকার, আপনি দেখুন, যারা কোভিড সুপার স্প্রেডার বাজারে যারা বিক্রি করে,
যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার, যারা রিক্সা চালায়, তাদেরকে ডেকে এনে ভ্যাকসিনেট করছে নিজের গ্যাটের পয়সা দিয়ে। আর সেই নিজের গ্যাটে, সেই রাজ্যের পয়সা দিয়ে যে ভ্যাকসিনেশন কেনা হচ্ছে, যে ভ্যাকসিন কেনা হচ্ছে, তাতে নির্লজ্জের মতো প্রধানমন্ত্রীর ছবি আসছে। এটা তো একটা পিওর রাজনীতি। গত 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি, যখন নির্বাচন ডিক্লেয়ার হয়নি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হাতে দায়িত্ব দিন, কেন্দ্র পারবে না। তারপর কবে মে মাসে এসে দায়িত্ব দিল যে না, রাজ্য সরকার আলাদা করে কিনবে। আমি তো বলতে পারি, আমি রাজ্য সরকারের লোক, রাজ্য সরকারের যদি প্রতিনিধি হই, পশ্চিমবঙ্গে আপনাদের 1 লক্ষ কেস দেখেছে, ইউপিতে ছিল, সেখান থেকে আজকে 5000-এর নিচে নামিয়ে দিয়েছে। সেখানে কেন পশ্চিমবঙ্গে এখনো এত হাই আছে? টেস্টিং কেন বাড়ানো হচ্ছে না? কেন ইউপিতে আজকে টেস্টিং পজিটিভিটি রেট 3%? আর আপনাদের এখানে 30% কেন? গঙ্গার বৃষ্টি হলে লজ্জার যে আবরণ ছিল বালি, সে বালি বেঁচে যাচ্ছে, আর লাশ উঠছে, লাশের উপর দাঁড়িয়ে চলছে ডবল ইঞ্জিন সরকার। আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর আমি ফিরে আসবো। কোহিনূর এবং ইন্দ্রনীল বাবু দুজনকেই বলছি, বিরতির পরে আমি ফিরে আসবো আপনাদের কাছে, এবং অবশ্যই আমি ফিরে আসবো দুই চিকিৎসকের কথা শুনবার জন্য। ডক্টর স্নেহেন্দু কোনার এবং ডক্টর সজল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। ভ্যাকসিনের এই মুহূর্তের বাস্তবতাটা ঠিক কোথায়, ভ্যাকসিনের হার কোথায়, সেই হারে কোথায় পৌঁছানো সম্ভব, বিশেষজ্ঞ যারা চিকিৎসক তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব তারা কি মনে করছেন এই সম্পর্কে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। বিরতির পর ফিরলাম। আমি ডক্টর স্নেহেন্দু কোনারের সঙ্গে কথা বলবো। ডক্টর কোনার, এতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন নিয়ে যে রাজনৈতিক চাপানুতর রয়েছে, যে প্রশাসনিক খামতি অন্তত সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত মনে করছে রয়েছে, এবং সেই কারণে তারা কেন্দ্রকে নীতি সংক্রান্ত নথিপত্র নিয়ে তাদের 15 দিনের মধ্যে তাদের কাছে হলফনামা দিতে বলেছেন। কিন্তু আমার প্রশ্ন ডক্টর কোনার, একজন চিকিৎসক হিসেবে গোটা দেশের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ভ্যাকসিনেশন ড্রাইভ আমাদের যেখানে আছে, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এই বছরের শেষে, অর্থাৎ বছরের শেষ হওয়ার আগেই ডিসেম্বর মাসের মধ্যে আইসিএমআর বলছে বা কেন্দ্রীয় সরকার বলছে যে দেশের সবাই টিকা পেয়ে যাবেন। এই যে বলা হচ্ছে যে অগাস্ট মাস থেকে দেশে প্রতিদিন 1 কোটি করে ভ্যাকসিনেশন হবে। এখন গতকালের বাস্তব ছবিটা ছিল এরকম যে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছেন যে মাসে 15 কোটি ভ্যাকসিনেশন হলে 6 মাসে হিসেব বলে সেটা 90 কোটি হতে পারে, সাধারণ পাটিগণিতের হিসেব। তাহলে কি করে সকলের ভ্যাকসিনেশন সম্ভব? আজকে আমরা আইসিএমআর এর বিবৃতি দেখলাম যে মাসে 15 কোটিটা, মাসে 30 কোটিতে পৌঁছবে অগাস্ট মাস থেকে, এবং সেক্ষেত্রে নিশ্চিতভাবে গোটা দেশের ভ্যাকসিনেশন হওয়া সম্ভব ডিসেম্বরে। কিন্তু এটা খাতায় কলমে, বাস্তবিক পরিস্থিতি কি সেখানে দাঁড়িয়ে আছে? চিকিৎসক হিসেবে আপনি কি মনে করছেন? ডক্টর কোনার বোধহয় সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর সজল বিশ্বাসের কাছে যাই। ডক্টর কোনার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, একটুখানি যান্ত্রিক দোলচিত। ওকে, আমি আরেকবার আপনার কাছে আমার সংক্ষিপ্ত প্রশ্নটা রাখছি। কেন্দ্রীয় সরকার গতকাল সুপ্রিম কোর্টে বলেছে, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করেছে যে মাসে 15 কোটি ভ্যাকসিনেশন হচ্ছে, 6 মাসে 90 কোটি সম্ভব, গোটা দেশ কিভাবে ভ্যাকসিন পাবে? আজকে আইসিএমআর বিবৃতি দিল আগস্ট মাস থেকে দিনে 1 কোটি, মানে মাসে 30 কোটি ভ্যাকসিনেশন হবে। এখন এই সবটাই খাতায় কলমে। আমার প্রশ্ন, সত্যি কি দিনে 1 কোটি, মাসে 30 কোটি ভ্যাকসিনেশন অগস্ট মাসে এই ভ্যাকসিনেশন ড্রাইভে রিচ করা সম্ভব? চিকিৎসক হিসেবে আপনার কি মনে হয়? একদমই না। মানে এই যে ভ্যাকসিনেশনের নাম্বারটা আপনি বললেন, এটা কিন্তু একদমই সম্ভব নয় যে এতটা ভ্যাকসিনেশন। দেখুন, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে ভ্যাকসিনেশন এইভাবে দিতে গেলে, এবং ভ্যাকসিনেশন একটা এমন প্রোগ্রাম, আগেও আমরা অতীতেও দেখেছি গ্যাভির বা অন্যান্য সংস্থার, ইন্টারন্যাশনাল সংস্থা যেভাবে ভ্যাকসিন দিয়েছে, এবং ভ্যাকসিনেশন যে মাস ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেইগুলোকে করতে গেলে অনেক সিস্টেমাইজ করতে হবে, এবং সমস্ত কিছু আপনাকে ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত কিছু ব্যাপার দেখে চলতে হবে, যেগুলো কিন্তু আমাদের এখন একদমই হচ্ছে না। সেটা আমি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিতর্কে আসবো না, কিন্তু ভ্যাকসিনেশনের পক্ষে আমি যদি একদম বিজ্ঞানের কথা বৈজ্ঞানিকভাবে দেখতে চাই,
তাহলে কিন্তু দেখবো যে সেই সমস্ত জিনিস কিন্তু এখনো নেই এখানে, এবং যেগুলো করা সম্ভব হচ্ছে না এবং হয়নি। অনেক যান্ত্রিক যেগুলোর জন্য অনেক প্ল্যানিং দরকার ছিল। ভ্যাকসিন আজকে দেখা যাচ্ছে যে সমস্ত, আর ভ্যাকসিন অ্যাপ্রুভাল, শুধুমাত্র ভ্যাকসিনাইজেশন নয়, আমি বলবো ভ্যাকসিন অ্যাপ্রুভাল যে সিস্টেমটা ডিসিজিআই, সেখানেও কিন্তু একটা ইমার্জেন্সি অ্যাপ্রুভালের ব্যাপারটা সবসময় কিন্তু দেখা দরকার। কম ইন্টারিম অ্যানালিসিস করে ভ্যাকসিনগুলোকে যত সম্ভব বেশি ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করে দিতে হবে। ট্রায়ালে দেখেছি আমরা 160টা ওয়ার্ল্ডে ক্যান্ডিডেট ভ্যাকসিনেশনে এসছে, কিন্তু আজকে দেখছি যে আমরা ভ্যাকসিন হয়তো হাতে গোনা 7-8টা ভ্যাকসিন আমরা এখন দেখতে পাচ্ছি, যেগুলো তৃতীয় পর্যায়ের ট্রায়াল কমপ্লিট করে আমরা ভ্যাকসিনগুলোকে পেয়েছি। কিন্তু ভ্যাকসিনগুলোকে যত সম্ভব অ্যাপ্রুভাল করতে হবে এবং ভ্যাকসিন দিতে হবে। আজকে স্পুটনিক অ্যাপ্রুভাল হয়ে বসে আছে, কিন্তু স্পুটনিক কিন্তু দেশের মানুষ এখনো পর্যন্ত হয়তো হায়দ্রাবাদে পেয়েছে, আমাদের রাজ্যেও এখনো লোক পায়নি বা অন্যান্য জায়গাতেও পায়নি। তো এই যে সিস্টেমটাকে খুব ফাস্ট ট্র্যাকিং করতে হবে, সিস্টেমের ফাস্ট ট্র্যাকিং দরকার, না হলে এই বাস্তব সংখ্যায় পৌঁছানো সম্ভব নয়, বাস্তবতা পৌঁছানো সম্ভব নয়। ডক্টর সজল বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন। ডক্টর বিশ্বাস, আপনার কি মত ভ্যাকসিনেশন ড্রাইভ নিয়ে? এখন হচ্ছে মাসে 15 কোটি, অগাস্ট মাসে দিনে 1 কোটি, মানে মাসে 30 কোটিতে ঠিক ডাবল করা সম্ভব? এটা বর্তমান এই পরিস্থিতিতে যেভাবে চলছে এবং ভ্যাকসিনেশন নীতি যেটা নেওয়া হয়েছে, সেই নীতিতে আমরা বলবো অবশ্যই এটা সম্ভব নয়। কারণ 16ই জানুয়ারি থেকে যখন আমাদের দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, তারপর থেকে আজকের যদি আমি হিসাব করি, সেই হিসাবটা মেলালে প্র্যাকটিক্যালি আগামী 3 বছরে হয়তো ভ্যাকসিনেশন শেষ হবে সমস্ত মানুষের, সেরকম একটা জায়গায় কিন্তু যাচ্ছে। এখন গভর্নমেন্ট যদি মনে করে তার টেকনোলজি ডেভেলপ করিয়ে বা তার যে সব আইন কানুন যেগুলো রয়েছে সেইগুলোকে চেঞ্জ করে, যেমন ধরুন এখানে বিভিন্ন কোম্পানিকে ভ্যাকসিন উৎপাদনের সুযোগ দেওয়া, ছাড়পত্র দেওয়া, এবং এই যে পেটেন্ট অ্যাক্ট যেগুলো রয়েছে সেই পেটেন্ট অ্যাক্টগুলোকে তুলে দেওয়া, যাতে ভ্যাকসিনের প্রোডাকশন খরচটাও অনেক কমে যায়। এইগুলো যদি গভর্নমেন্ট না করে তাহলে কিন্তু এটা একেবারেই অবাস্তব একটা পরিকল্পনা বা অবাস্তব একটা ঘোষণা বা মিথ্যা কথা বলা হচ্ছে বলে আমরা মনে করি। কারণ প্রথম থেকে আমরা যেটা দেখে আসছি, গভর্নমেন্ট এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা নিয়ে তারা যেভাবে চটকদার রাজনীতি এবং ব্যবসায়িক মোটিভেশন থেকে তারা করে যাচ্ছে, যার ফলে তারা একের পর এক যে পরিকল্পনাগুলো নিচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ফেল করছে। কারণ হচ্ছে তাদের এই যে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি থার্ড ট্রায়াল শেষ করার আগে, যেটা ডক্টর কোনার যেটা বললেন যে ফার্স্ট ট্র্যাক মোডে যেটা যে ট্রায়াল গুলো শেষ করা, সেই ট্রায়াল শেষ করার আগেই কোটি কোটি মানুষের উপরে ভ্যাকসিনেশন প্রয়োগ করা হয়ে গেল। এবং আজকে কোন কোম্পানিকে আজকে আপহোল্ড করবে, কোন কোম্পানিকে আজকে ডাউন করবে, সেটার একটা পরিকল্পনা করে কখনো কোভিশিল্ড কখনো কোভ্যাক্সিন, এই যে রাজনীতি চলছে ভ্যাকসিনেশন নিয়ে একটা প্যান্ডেমিকের সময়, এই রাজনীতিকে আমরা কন্ডেম করি। কারণ এটা আমরা মনে করি যে এটা একটা ক্রিমিনাল অফেন্স। কারণ একটা প্যান্ডেমিকে কোটি কোটি মানুষ মারা যাবে, আর আজকে সেটা নিয়ে ভ্যাকসিন নিয়ে রাজনীতি হবে, এইটাকে কখনোই বরদাস্ত করা উচিত নয়। দেশের মানুষ কি করে বরদাস্ত করছে আমরা জানি না। এবং প্রথম থেকে যদি আজকে ভ্যাকসিন নীতি আজকে সঠিকভাবে প্রয়োগ করা হতো এবং ভ্যাকসিনকে যদি মনে করা হতো মানুষের একটা সেফ গার্ড হিসাবে এটা দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু এটা করা সম্ভব ছিল। গভর্নমেন্ট সেটা করেনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই যেভাবে ভ্যাকসিনের উৎপাদনকে আটকানো হচ্ছে বা তার ডিস্ট্রিবিউশন, তার প্রথম থেকে যেভাবে আজকে ভ্যাকসিনের প্রয়োগের ক্ষেত্রে যেভাবে আমরা দেখছি পলিসিগুলোকে আটকে দেওয়া হচ্ছে, একটা বিরাট অংশের মানুষ তো আজকে ভ্যাকসিন পাবে না। কারণ আজকে এই যে আমি আবার আপনার কাছে ফিরবো ডক্টর বিশ্বাস, আবার আপনার কাছে ফিরবো। আপনি গুরুতর কয়েকটি অভিযোগ করছেন, আমি একজন চিকিৎসক হিসেবে আপনার সেই অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে ডক্টর মজুমদারের কাছে যাচ্ছি। অর্চনা দেবী আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনা দেবী, আমি এখনো পর্যন্ত 2 চিকিৎসকের সঙ্গে কথা বলে যা বুঝলাম, অন্য আরও 2 চিকিৎসক, আপনিও একজন চিকিৎসক, ডক্টর বিশ্বাস যা বলছেন, ডক্টর কোনার যা বলছেন, 1 ভ্যাকসিনের ছাড়পত্র মানে অনুমতি, 2 তার ডিস্ট্রিবিউশন, এবং 3 তার প্রকিউরমেন্ট অর্থাৎ কেনার ক্ষেত্রে, আগে কেনা এবং 3 হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই 3টে ক্ষেত্রেই নীতির বাস্তবতার সঙ্গে মানে নীতির সঙ্গে বাস্তবের জমির তফাৎ আছে, বাস্তবতার সঙ্গে তফাৎ আছে নীতির, এবং সেই গ্যাপটা, সেই ফারাকটা এতটাই প্রবল, যেটা বলছেন চিকিৎসকরা, যেটা আশঙ্কা করছেন অন্য চিকিৎসকরা, যে কোনোভাবে আগামী 3 বছরে হয়তো কমপ্লিট করা যেতে পারে ভ্যাকসিনেশন গোটা দেশের এই মুহূর্তে যে গতিতে দাঁড়িয়ে আছে। নিশ্চয় কয়েকটা কথা তো অবশ্যই ভ্যালিড, কিন্তু যে কথা ওনারা বলেননি সেটা হলো আপনাকে এটা তো আর পোলিও খাওয়ানো নয় যে আপনি রেল লাইনের পাশে কেউ বসে আছে বাচ্চা, তাকে গিয়ে পোলিও খাইয়ে দেবেন। আপনাকে যখন এই কোভিড ভ্যাকসিন দিতে হবে, সে কোভিশিল্ড হোক আর কোভ্যাক্সিন হোক বা অন্য ভ্যাকসিন হোক,
আপনাকে তার একটা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ চাই। সেই সেট আপ কটা স্টেটের আছে যে স্টেটগুলো আপনাকে এখানে 10 কোটি মানুষকে ভ্যাকসিনেশন দিতে পারবে আগামী 6 মাসের মধ্যে? সেই সেট আপ কি আছে? আমি ডাক্তারদের বলবো, আমি শাসক দলের ডাক্তারবাবুদের বলবো, তারা কোনো অবস্থাতে, তারা যদি আজকে হাতে 1 কোটি ভ্যাকসিন পান, পশ্চিমবঙ্গে 1 কোটি ভ্যাকসিন দিতে 1.5 বছর টাইম নেবেন, 2 বছর টাইম নেবেন, কেন এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে সরকার নজর দিচ্ছে না? আমারও বক্তব্য, অর্থাৎ কোথাও রাজ্যের আমিও দায় বলছি। আছে এটা বলছেন অর্চনা দেবী। কালকে যদি ভ্যাকসিনের সরবরাহ একদম দাবি মতো হয় বা প্রয়োজন মতো হয়, তাহলে সবাইকে ভ্যাকসিন দিয়ে উঠতে পারবে না। অত্যন্ত গুরুতর একটি অভিযোগ রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে। আমার ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় গেছে। আজকের ব্রহ্মাস্ত্র নিয়ে আরো আলোচনাতে বিস্তারিতভাবে আসবো। অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র, আজকের প্রধান প্রশ্ন আমার যারা রয়েছেন আমার অতিথি সকলের কাছে, বিরোধীদের ভ্যাকসিন সওয়াল কি আসলে ড্রাগ লবির চাপে? নির্দিষ্ট একটি বা দুটি কোম্পানির ভ্যাকসিন নিয়ে বিরোধীরা দেশভর নানাভাবে সওয়াল করছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারের খামতি থাকতেই পারে, আছে কিনা তার চূড়ান্ত বিবেচনা করবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের বক্তব্য শোনার পর, নীতি দেখার পর, হলফনামার পর। কিন্তু বিরোধীরা ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি করছেন, রাজনীতির বাইরেও কি সেখানে কোনো কর্পোরেট ড্রাগ লবির চাপ রয়েছে? আমি কোহিনুর বাবুর কাছে প্রথম আসি। কোহিনুর বাবু, এই অভিযোগটা কিন্তু উঠছে, নির্দিষ্ট একটি বা দুটি কোম্পানির ভ্যাকসিন এই দেশের বাজারে চালানোর জন্য বিরোধীদের যাবতীয় উদ্যোগ। না না না, দেখুন, একটা কথা হচ্ছে, এটা এলিবাই। আপনাকে প্রথম দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজকে ডাক্তারবাবুরা বলছেন যেটা, মানে আমাদের বিজেপির নেত্রীরা, বিজেপির প্রার্থীরা যেটা বলছেন, সেখান থেকে একটা ছোট্ট জিনিস আমি ডিফার করি। বহুদিন আগে, নির্বাচনের বহু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যের হাতে ক্ষমতা দেয়া হোক ভ্যাকসিন কেনার, রাজ্যরা ভ্যাকসিন কিনে ভ্যাকসিন দিক। এটা স্বাভাবিক। ডিসেন্ট্রালাইজেশন যদি আমি করি, এখানে মানুষের কাছে আমাকে পৌঁছতে হবে, এত পপুলেশন, সেখানে মানুষের কাছে পৌঁছতে গেলে যদি আমি কাজটাকে ডিসেন্ট্রালাইজ করে দিই, সেটা তো সুবিধা হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু তখন কথাটা শুনলো না। একদম যখন খুব ক্রাইসিস মোমেন্টে এলো, তখন কিন্তু এই পরিস্থিতি এসে দাঁড়ালো। আজকে আপনি বলুন, একটা খুব পরিষ্কার প্রশ্ন, আমি তো আমার এই দেশের মানুষ, আমার আগে ভ্যাকসিনের অধিকার আছে। পাকিস্তানের যে মানুষটি আছে, সে ভ্যাকসিন আগে কেন পাবে আমার দেশের তৈরি ভ্যাকসিন? তার তো পাওয়ার কথা নয়, অনির্বাণ বাবুর পাওয়ার কথা, আমার পাওয়ার কথা, ডাক্তার ইন্দ্রনীল খানের পাওয়ার কথা। এই যে একটা ফেলিওর, নীতিতে ফেলিওর, আমি ডিসাইসিভনেস আমার কিছু নেই, আমার ডিসিশন মেকিং এর যে ব্যর্থতা, সেই জিনিসটা বারবার আজকে রেজাল্টে এসে পরিগণিত হচ্ছে, আজকে রেজাল্ট দেখাচ্ছে। এই জায়গাটাই তো বিরোধীরা বলছে। আজকে আপনি বলুন, যারা বিরোধী রাজ্য, আপনি পশ্চিম বাংলায় মানিকচক, কালিয়াচক কিংবা কলকাতায় প্রিন্সেপ ঘাটের গঙ্গার ধারে কোনো লাশকে লোকাতে হচ্ছে না। লাশ লোকাতে হচ্ছে যেখানে ডবল ইঞ্জিন সরকারের আছে। এই যে গ্রস ব্যর্থতা, কেন্দ্রের বিজেপির ব্যর্থতা, রাজ্যের বিজেপির ব্যর্থতা, এই বৃষ্টিটা দাঁড়িয়ে এই জায়গাটায় দাঁড়িয়ে। আমি অর্চনা দেবীর কাছে যাবো। অর্চনা দেবীর কাছে যাবো। আসবো কোহিনুর, আপনার কাছে আসবো। অর্চনা দেবীর কাছে যাবো। অর্চনা দেবী উত্তরগুলো, অর্চনা দেবী উত্তরগুলো। বুক দিয়ে মারা মানুষের ডেড বডি কেটেছে, সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। আপনারা এই কল্যাণী হাসপাতালে, কল্যাণী হাসপাতালে লাশগুলো শেয়াল বেড়ালে খেয়েছে। আপনাদের এগুলো প্রেসের সামনে আসছে, আপনারা আবার বড় বড় কথা বলছেন, মৃতদেহ লোকাচ্ছেন, টেস্ট করছেন না, টেস্ট করছেন না। 20 লক্ষ টাকার ভ্যাকসিন, 20 লক্ষ ভ্যাকসিন কিনে 10 কোটি মানুষকে দেবেন বলছে, আর কেন্দ্রকে সরকারছে মাত্র 20 লক্ষ ভ্যাকসিন কিনেছেন আর 10 কোটি মানুষকে ভ্যাকসিন দিচ্ছেন। বলছেন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে আপনারা বিনা পয়সা ভ্যাকসিন দিচ্ছেন। বলেছিল 127 বিহারের মানুষকে ভ্যাকসিন দেবে, আজকে পর্যন্ত দিতে পারেনি। আজকে বিহারে গঙ্গার ধারে ভ্যাকসিন না পাওয়ার লাশগুলোকে পুঁতে দিতে হচ্ছে, আজকে বিহারে ব্রিজের উপর থেকে লাশগুলোকে ফেলে দিতে হচ্ছে। 20 লক্ষ ভ্যাকসিন। আমি আসবো, কোহিনুর আসবো। অর্চনা দেবী শেষ করে নিন। কোহিনুর আসবো, কোহিনুর আসবো। অর্চনা দেবী শেষ করে নিন। কোহিনুর আসবো, আমি অর্চনা দেবী শেষ করেন। কোহিনুর প্লিজ, কোহিনুর বাবু প্লিজ, কোহিনুর বাবু প্লিজ, অর্চনা দেবী শেষ করে নিন। আমি আসবো, আপনার কাছে আসবো। হ্যাঁ, অর্চনা দেবী প্লিজ। গল্পের গরু গাছে তুলে দিচ্ছেন, উনি গল্পের গরু গাছে তুলে দিচ্ছেন। তৃণমূলের লোকেদের এটাই কাজ। কোনটা গল্পের গরু?
20 লক্ষ ভ্যাকসিন কিনে আপনি 10 কোটি মানুষকে দেবেন কোত্থেকে? ব্রিজের উপর থেকে ক্যামেরায় ধরা পড়া গল্পের গরু। 20 লক্ষ মানুষকে আপনারা ভ্যাকসিন কিনেছেন 20 লক্ষ, আর আজকে দিয়েছেন মাত্র। শুনুন, আজকে একটা সরকার যে প্রথম দিন থেকে কোভিড নিয়ে কোহিনুর বাবু প্লিজ, কোহিনুর বাবু শুনবো আপনার কথা। অর্চনা দেবী শেষ করেন, কোহিনুর বাবু প্লিজ, কোহিনুর বাবু প্লিজ, অর্চনা দেবী শেষ করেন, কোহিনুর বাবু, অর্চনা দেবী শেষ করেন, আমাকে বলতে দিচ্ছেন না তো। কোহিনুর বাবু প্লিজ, কোহিনুর বাবু প্লিজ, অর্চনা দেবী শেষ করে নিন। কোহিনুর বাবু আপনি বলেছেন আপনার সময়, কোহিনুর বাবু আপনি আপনার সময় বলেছেন, অর্চনা দেবী শেষ করেন। আমি আবার আপনার কাছে ফিরবো, অর্চনা দেবী প্লিজ। শুনুন, উনি আমাকে এটা বলতে দিচ্ছে না। রাজ্য মাত্র 20 লক্ষ ভ্যাকসিন কিনেছেন এবং রাজ্য আরেকটা 122 কোটি টাকা দিয়ে আরো 40 লক্ষ ভ্যাকসিনের কথা বলেছেন। তো আপনি বলুন, 20 লক্ষ বা 40 লক্ষ দিয়ে কি আপনি 10 কোটি মানুষকে ভ্যাকসিন করতে পারবেন? 10 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে গেলে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, দিচ্ছে কেন্দ্র সরকার। আর ওনারা কেন্দ্রীয় সরকার গাইছেন 20 লক্ষ ভ্যাকসিন দিয়েছেন আজ অবধি। ডক্টর সজল বিশ্বাস কিছু বলছেন, ডক্টর সজল বিশ্বাস কিছু বলছেন, ডক্টর সজল বিশ্বাস কিছু বলছেন, ডক্টর বিশ্বাস, ডক্টর বিশ্বাসের কাছে যাবো প্লিজ। এই যে ডক্টর বিশ্বাস, আলোচনাগুলো চলছে, হ্যাঁ। এই যে আলোচনাগুলো চলছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আলোচনা। কারণ এরকম একটা প্যান্ডেমিক পরিস্থিতিতে এই যে টানা হেঁচড়া চলছে, এগুলো মোটেই কাম্য নয় সাধারণ মানুষ হিসাবে আমরা মনে করি। আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি যে কেন্দ্রীয় সরকার 35,000 কোটি টাকা ভ্যাকসিনেশনের জন্য কিন্তু বরাদ্দ করেছিল এবং তার মাত্র 5,000 কোটি টাকা খরচ হয়েছে, বাদ বাকি 30,000 কোটি টাকার কিন্তু হিসাব এখনো নেই। এই 30,000 কোটি টাকা যদি ঠিকমতো খরচ করা হতো, পরিকাঠামো তৈরি করা হতো, ভ্যাকসিন পলিসি যদি ঠিকমতো হতো, সায়েন্টিফিক হতো, তাহলে কিন্তু আজকে কোনো মানুষের ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো এই ধরনের টানা হেঁচড়া করার কথা নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজকে ভ্যাকসিন কেন? ভ্যাকসিন কি আজকে শুধুমাত্র পার্সোনাল প্রোটেকশনের জন্য, নাকি আমি আজকে একটা হার্ড ইমিউনিটি তৈরি করব? হার্ড ইমিউনিটি যদি তৈরি করতে হয় তাহলে খুব শর্ট স্প্যানে একটা মেজর সেকশন অফ পপুলেশনকে কিন্তু ভ্যাকসিনেট করতে হয় এবং সেই পরিকল্পনা কিন্তু গত যে স্বাস্থ্য বাজেট ছিল কেন্দ্রীয় সরকারের, সেখানে কিন্তু 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করার জন্য। তাই এতদিনে সেটা তৈরি হয়নি, তাহলে আজকে এই ধরনের কোশ্চেন উঠছে কোত্থেকে? আজকে রাজ্য সরকারগুলো আজকে ভ্যাকসিন এলেও তাহলে দিতে পারবে কি পারবে না সেই কোশ্চেন উঠছে কেন? 73 বছর হয়ে গেছে স্বাধীনতা, তাহলে আজকে পরিকাঠামোগুলো তৈরি হয়নি কেন? আর তাহলে এই জিনিসগুলো কিন্তু আজকে চুলচেরা বিচার করতে হবে, যে রাজনৈতিক দলই হোক না কেন, সবার ওপরে কিন্তু মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে মরছে, এদের জীবনকে। ডক্টর ইন্দ্রনীল খা আমার সঙ্গে রয়েছেন, ডক্টর খার কাছে যাবো। ডক্টর খা হাত তুলছেন, ডক্টর খা প্লিজ, ডক্টর খা প্লিজ, কিন্তু এটা সম্ভব নয়। ডক্টর খা প্লিজ। যে দেখুন, হ্যাঁ, যে এখন যে ভ্যাকসিন নিয়ে যে সমস্যা যেটা হচ্ছে তার মেইন কারণ একটা, যেটা এখানে নয় সমগ্র বিশ্ব জুড়ে হচ্ছে, সেটা হলো যে যত আমাদের রিকোয়ারমেন্ট আছে বিশ্বের যে পপুলেশন তার থেকে কম ভ্যাকসিন আছে। এটা ফ্যাক্ট, এটা আপনি কেউ বদলাতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা ভ্যাকসিনেশন প্রসেসটাকে কতটা র্যাম্প আপ করতে পারি। তার জন্য বিভিন্ন রাজ্য এগিয়ে আসতে হবে, ঝগড়াঝাটি না করে। কেন্দ্র যখন বৈঠক করছে যে ভ্যাকসিন নিয়ে, কোভিড স্ট্র্যাটেজি নিয়ে, তখন সেই মিটিং গুলোকে অ্যাটেন্ড করতে হয়। এই বছরে 3 বার মিটিং হয়েছে কোভিড নিয়ে, যেখানে প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছে, কিন্তু আমাদের কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা, যেমন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি সেটা জয়েন করেনি। আর যেখানে ভ্যাকসিন র্যাম্প আপ করা দরকার, তার জন্য দরকার ট্রায়াল, যেমন স্নেহেন্দু বাবু বলছিলেন পরিষ্কার কথা, সেটা হলো স্পুটনিক 5 এর যে ট্রায়াল। আমি খুব স্পেসিফিক কথা বলছি, স্পুটনিক 5 এর ট্রায়ালের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল 4 নভেম্বর আমাদের পশ্চিমবঙ্গের সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এবং সেখানে কি হলো, যখন এইটা ফেজ 2 ট্রায়ালের দাবি করা হলো, তারা সব কাগজপত্র জমা করে দিল, সেই পারমিশন পর্যন্ত বা অ্যাপ্রুভাল যেটা বলে, এথিক্স কমিটির মিটিং হচ্ছে না, 2 মাস বাদে গিয়ে তার অ্যাপ্রুভাল জুটলো। যখন আমাদের সেখান থেকে ওদেরকে বলা হচ্ছিল যে একবার করে আপনারা স্বাস্থ্য ভবন যান, একবার যান আপনারা মেডিকেল কলেজ, এইভাবে করে তাদেরকে শুধু টেনিস বলের মতন এরপোর্ট থেকে ওপর ঘোরানো হয়েছে। সেখানে না করে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করতে চাইছে, যারা ভ্যাকসিন নিয়ে ট্রায়াল করতে চাইছে, তাদের অগ্রাধিকার দিয়ে তার ফাস্ট ট্র্যাক করতে, যেখানে বারবার করে প্রধানমন্ত্রী বলছেন, যেখান থেকে বারবার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন, কিন্তু আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর 2 মাস ধরে বসেছিল, শুধু স্পুটনিক ট্রায়ালে ফেজ 2 করতে দেয়নি। 2 মাস বাদে গিয়ে যখন ভ্যাকসিন কোভিশিল্ড কোভ্যাক্সিন এসে গেছে, তখন তারা গিয়ে স্পুটনিক 5 এর ট্রায়াল শুরু হলো। একেবারে এখানে করলে কি করে আমরা ভ্যাকসিন পাবো? একেবারে স্পুটনিক 5 এখন পর্যন্ত আমরা হাতে পাচ্ছি না। কোহিনুর বাবু, দায়গুলো তো নিতে হবে। একেবারে ডক্টর খা, আমি কোহিনুর বাবুর কাছে আসবো। কোহিনুর বাবু আমি আসছি। আমার একটা প্রশ্ন রয়েছে কোহিনুর বাবু আপনার কাছে, আপনি উত্তর দেবেন প্লিজ। আমার একটা প্রশ্ন রয়েছে কোহিনুর বাবু, আগামী প্রশ্নটা জুড়ে দিই কোহিনুর বাবু। রাজ্যের তরফে যা করার কথা, সেটা রাজ্য 100% করার পর, কমপ্লিট করার পর যদি কেন্দ্রের খামতির দিকে আঙুল ধরে, নিশ্চিতভাবে কিছু বলার থাকে না।
তখন কেন্দ্রকেই শুধু উত্তরদায়ী হিসেবে সামনে দাঁড় করানো যায়, কিন্তু রাজ্য কি তার নিজের দায়িত্ব কমপ্লিট করছে? এইখানেই প্রশ্ন। এই সুযোগে পিনারাই বিজয়ন 11টি অবিজেপি রাজ্যকে চিঠি লিখছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে এই তো জোট বাঁধার সময়, আসুন ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে চেপে ধরি। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন কোথাও কি ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছানোর থেকেও ভ্যাকসিন যে পৌঁছচ্ছে না এর জন্য কেন্দ্রকে দায়ী করে রাজনৈতিকভাবে তার ফায়দা তোলাটা বিরোধীদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এই দেখুন, আপনি আমাকে দুটো উত্তর দেবো। এক নম্বর হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন এটা তো ভারতের সংবিধান বা পার্লামেন্টারি ডেমোক্রেসির সব থেকে উজ্জ্বল দিক, যে কেন্দ্র সরকার একটা জিনিস করতে পারছে না, সমগ্র বিরোধী দল একত্রিত হয়ে তার সমালোচনা করছে এবং তাকে চেপে ধরছে যে আপনি করুন, এটা আপনাকে করতে হবে। এটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসির উজ্জ্বলতম দিক। আর দুই, আপনি একটা জিনিস দেখুন, এক্ষুনি ইন্দ্রনীল বাবু বললেন যে ভ্যাকসিন সারা দেশেই অপ্রতুল। আমি এটা মেনে নিচ্ছি, সারা দেশেই যতটা দরকার ততটা ভ্যাকসিন তৈরি হচ্ছে না। কিন্তু আপনি ভাবুন, একটা অঙ্গরাজ্যে 294টা বিধানসভা কেন্দ্রে একটা কেন্দ্রে হেরে যাওয়া প্রার্থী যেটা বুঝলেন, সেটা ভারতের প্রধানমন্ত্রী না বুঝে অপ্রতুল ভ্যাকসিন বিদেশে রপ্তানি করে দিলেন। কি মানে দাঁড়ালো? কোথায় ব্যর্থতা বিজেপি? কিন্তু ভারতের প্রধানমন্ত্রী জানেন না যে ভারতে ভ্যাকসিন অপ্রতুল। আমি আমার মানুষ যাতে না নিতে পারে ভ্যাকসিন করব, সেটা ভারতের প্রধানমন্ত্রী জানে না। এটা ভারতের প্রধানমন্ত্রীকে জানা উচিত। আমার মনে হয় ইন্দ্রনীল বাবু ভারতের প্রধানমন্ত্রীকে কি আমাদের কাউকে লাগবে না। ইন্দ্রনীল বাবু বাংলার মানুষ ভারতের মেড ইন ইন্ডিয়া হয়েছে, তাই জন্য তারা আজকে কিন্তু মেক ইন ইন্ডিয়া যে কোভ্যাক্সিন আছে ভারতবর্ষে তৈরি হচ্ছে, রপ্তানি আপনি জানেন, আপনি ভারত, আপনি গ্যাভি অ্যালায়েন্স জানেন, গ্যাভি অ্যালায়েন্স বলুন তো কি, জিএভিআই গ্যাভি অ্যালায়েন্সটা কি? আজকে কোভিশিল্ড। আমার একটা প্রশ্ন আছে ইন্দ্রনীল বাবু, কোহিনুর বাবু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি কেন ড্রাগ লবির কথা বলেছিলাম কোহিনুর বাবু? ইন্দ্রনীল বাবু প্লিজ, আমি কেন ড্রাগ লবির কথা বলেছিলাম কোহিনুর বাবু? আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। খবরটা আমরা আজকে সকাল থেকে করেছি। করোনা ভ্যাকসিনের কালোবাজারি নিয়ে তদন্ত করছিলেন এক স্বাস্থ্যকর্তা। উপর মহলের চাপে, কোনো এক অদৃশ্য শক্তির চাপে, সেই চাপ তিনি সহ্য করতে না পেরে চাকরি থেকে ইস্তফাই দিয়ে দিলেন সদর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিয়াজ আহমেদ। আমার প্রশ্ন, আমি নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে বিরোধীরা জোট বাঁধছেন, রাজনৈতিকভাবে বিরোধীরা ব্লক করছেন, এটা বলছি না, কিন্তু এই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গাতে আমি অন্য চিকিৎসকদের কাছেও যাবো, ডক্টর বিশ্বাস এবং ডক্টর কোনারের কাছে, কিন্তু তার আগে আপনার কাছে আমার প্রশ্ন কোহিনুর বাবু, কোথাও কোনো ড্রাগ লবির চাপ, যাদের ভ্যাকসিন আজ পর্যন্ত দেশের বাজারে অনুমোদিত হয়নি, তাদের চাপও কাজ করছে না তো? না, এটা তো একটা পরিষ্কার এলিবাই। আমি এই কমপ্লেক্সে যাব কেন? আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট এজেন্ডা হচ্ছে 130 কোটি মানুষকে ভ্যাকসিন পৌঁছে দেওয়া, ইউনিভার্সাল ভ্যাকসিন পৌঁছে দেওয়া। সেইটা হচ্ছে না বলে আমি আজকে দাঁড়িয়ে একটা এলিবাই প্রেজেন্ট করবো মানুষের কাছে। এটা কি বলুন তো? এটা সুস্থ? গণতন্ত্র ছেড়ে দিন, রাষ্ট্র ছেড়ে দিন, রাজনীতি ছেড়ে দিন, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যেটা অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছে, তার কি এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত? আমি তো বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, পরিষ্কার করে বলছি, ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রয়োজন। বিহারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যেটা বলেছিল যে প্রত্যেকটি মানুষকে ভ্যাকসিন দেবে সরকার, সেটা প্রয়োজন। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তার জন্য আলাদা বাজেট স্যাংশন করেছে যাতে প্রত্যেক বিহারবাসীকে বিনামূল্যে ভ্যাকসিনেশন করানো যায়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন হয়নি? তাহলে পশ্চিমবঙ্গে কেন হয়নি? যদি বিহারের মুখ্যমন্ত্রী করতে পারে, পশ্চিমবঙ্গে কেন করছে না? পশ্চিমবঙ্গ সব দায় কেন্দ্রকে দিতে কেন? আজকে প্রশ্ন তো আসছে, কারণ আজকে পশ্চিমবঙ্গে কেন কোভিশিল্ড হবে না? পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরা গিয়ে কেন কোভ্যাক্সিন হায়দ্রাবাদে বানাবে? কেন পশ্চিমবঙ্গে আমি দুজনের কাছ থেকে সাময়িকভাবে অনুমতি নিয়ে ডক্টর কোনারের কাছে যাব। ইন্দ্রনীল বাবু, কোহিনুর বাবু, আমি একটু ডক্টর কোনারের কাছে যাই। ডক্টর কোনার, আমরা যে বাস্তবতার কথা বলছিলাম, ডক্টর বিশ্বাস ইতিমধ্যেই বলেছেন যে কতদিন লেগে যেতে পারে ইত্যাদি ইত্যাদি, আপনিও বলেছেন। আমার প্রশ্ন, আমার যে ব্রহ্মাস্ত্র ছিল, আমি আবার জিজ্ঞাসা করছি, আমি কোনো নির্দিষ্ট সরকারকে, নির্দিষ্ট রাজনৈতিক দলকে অভিযুক্ত করছি না। একজন চিকিৎসক হিসেবে এটাও আপনার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া
সম্ভব নয় হয়তো যে বিরোধীরা রাজনৈতিক কারণেই এতটা বিরোধিতা করছেন কিনা, কিন্তু আমার প্রশ্ন, দেশের ভিতরে কোনো একটি লবির বা একাধিক লবির কি চাপ থাকতে পারে এই ভ্যাকসিনেশন ড্রাইভ যা হচ্ছে তাকে যত রকমভাবে হোক স্লো করার, বিশেষ করে যারা এখনো ভ্যাকসিনেশনের জন্য অনুমতি পাননি এমন ওষুধ সংস্থাগুলোর? এই অভিযোগটা কিন্তু বারবার উঠছে, নির্দিষ্ট একটি বা দুটির ওষুধ সংস্থার ভ্যাকসিন কেন দেশের বাজারে এখনো চালু হচ্ছে না, কেন তাকে অনুমতি দেওয়া হচ্ছে না, এমন দরবার করবার অভিযোগ উঠছে বিরোধীদের বিরুদ্ধে। একদমই তাই, মানে হয়তো এর মধ্যে কিছু আছে। আপনার যে প্রশ্নটা খুবই ভ্যালিড প্রশ্ন, কারণ হচ্ছে আজকে যদি দেখি যে মডার্না ফাইজারের ভ্যাকসিন, হয়তো কেউ বলবে যে কোল্ড চেনের চ্যালেঞ্জের জন্য -70 জন্য এখানে আসছে না, কিন্তু ফাইজার এমন টেকনোলজিও ইনভেন্ট করেছে যাতে ও এখানেও -20 বা নর্মাল রুম টেম্পারেচারেও ভ্যাকসিনগুলোকে আনা যায়। কিন্তু ফাইজার হয়তো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য কিন্তু চেষ্টা চরিত্র করেছিল, কিন্তু সেই ভ্যাকসিন কিন্তু যে কোনো কারণের জন্যই বাধাপ্রাপ্ত হয়েছে এবং ভ্যাকসিন কিন্তু কথাবার্তা চলছে। কেউ বলছে রাজ্যে যে আমাদের ভ্যাকসিন, গভর্নমেন্ট বলছে যে ভ্যাকসিন আমাদেরকে এখানে ফাইজার আসবে, কেউ এটা বিরাট দ্বন্দ্বের মধ্যে আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিনটা ফাইজার বা মডার্নের মতো ভ্যাকসিনও কিন্তু এখানে আনানোর ব্যবস্থা করা যেতে পারতো। হ্যাঁ, এবং শুধু তাই নয়, কিছু ভ্যাকসিন হয়তো এমন আছে যে কোনো ভ্যাকসিন দেখেছি আমরা ইন্ডিজিনিয়াস ভ্যাকসিন, যেমন হচ্ছে দেশীয় ভ্যাকসিনের মধ্যে আমি কোভ্যাক্সিনের কথা যদি বলি, আর যদি আরেকটি ভ্যাকসিন জাইকভ-ডি, হ্যাঁ, যেটা জাইডাস ক্যাডিলা, ওটা আহমেদাবাদ বেস কোম্পানি একটা, তো ওরাও কিন্তু ভ্যাকসিনের ট্রায়াল করছে। তো ওখানেও কিন্তু একটা ব্যাপার, এই একটা অলিখিত একটা কম্পিটিশন কিন্তু রয়েই গেছে, মানে কোনো ভ্যাকসিন হয়তো এখনো পর্যন্ত একেবারে এই ড্রাগ লবির কম্পিটিশনের সঙ্গে কোনোভাবেই যেন রাজনীতির কম্পিটিশন যুক্ত না হয়ে পড়ে। কোনো একটি বা দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি, কংগ্রেসি ইত্যাদি ইত্যাদি নানা তকমায় অপরকে বা অন্যদেরকে চিঠি লিখে এক জোটবদ্ধ হতে না বলে জোটবদ্ধ তৈরি হওয়াটা বরঞ্চ আমরা করি করোনার বিরুদ্ধে ভ্যাকসিন ড্রাইভের জন্য, এবং এক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী আর সব রাজ্যের মুখ্যমন্ত্রী মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিনটা তাদের তুলে দেওয়ার চেষ্টা করুন, করোনা মুক্ত করার চেষ্টা করুন দেশকে, এই আশাটা আমাদের থাকবে। 15 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকার তাদের নীতি, নথিপত্র ও দস্তাবেজ নিয়ে হাজির হচ্ছেন। দেখা যাক কেন্দ্রের ভ্যাকসিন নীতিতে কোনো পরিবর্তন আসে কিনা, যার ফলে দেশের সব মানুষের ভ্যাকসিনেশন অতি দ্রুত সম্ভব হয় একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখে। আমার সঙ্গে উপস্থিত সব অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছে, আর এরপরে থাকছে আপনাদের সঙ্গে সোজাসুজি সন্ধান।